ভবিষ্যতে কুরু বংশে অশান্তি ও অভিশাপ নেমে আসবে এবং অনেক অন্যায় ও অত্যাচার শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, পাণ্ডু মারা যাওয়ার পরে সত্যবতীর পুত্র হাস্য বা অভিমত ব্যক্ত করেছিলেন যে ভবিষ্যতে কুরু বংশে অশান্তি ও অভিশাপ নেমে আসবে, যা অনেক অন্যায় ও অত্যাচারকে বাড়িয়ে দেবে। আজকে বলবো সত্যবতীর মৃত্যুদশা। সত্যবতী মারা যাওয়ার পরে কি হয়েছিল বা মারা যাওয়ার কাহিনী কি ছিল সে সবটাই আজকে বলবো। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। চলুন তবে আজ জেনে নিই সেই কাহিনীটা কি ছিল। রাত্রি শেষ তখন। হস্তিনাপুর আর প্রাচীন প্রাসাদের শীতল পাথরগুলোতে চাঁদের হালকা আলো নরম ভাবে নিভে আসছে। রাজপ্রাসাদের বাগান এক বৃদ্ধা রানীর বিচিত্র জীবনের ছবি মাথায় ধরে বসে আছে। চোখে অতীত ও ভবিষ্যতের চিত্র একসঙ্গে ঘুরছে। সে বৃদ্ধই সত্যবতী, নদীর পাড়ে মৎস্যগন্ধা কন্যা, পরে রাজার মর্যাদায় রাজা শান্তনুর পত্নী, কুরুবংশের জননী। বহু সুখ দুঃখ, প্রণয় শিকার, কৃপণ রাজনীতি, সন্তানের জন্ম ও মৃত্যু সবকিছুতেই কষ্ট দিয়েছে। সবকিছু স্মৃতি তার বুকে জুড়ে যেন স্লেটের ওপর খোদিত আঁকা বাঁকা রেখা। দীর্ঘদিন ধরেই হৃদয়ে এক অশান্তি লুকিয়ে আছে। সৌন্দর্য, ক্ষমতা, অসম্মান এইসব তার ছিল, কিন্তু বংশের অচলতা, পরিণাম রহস্য বারবার তাকে ভাবাচ্ছে। তার বড় ছেলে কি পুত্র না, প্রকৃতপক্ষে তিনি যুবক। দুইজনেই দিয়েছেন চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য, কিন্তু পরস্পরের মৃত্যু ও নিশ্চয়তার পর রাজচক্রে ঠাঁই হল না। অন্যতর সিদ্ধান্ত আশেপাশে ঝাঁকুনি দিল। দুজনের তিনি দেখতে পেলেন ভীষ্ম, বিদুর, ঋষিদের মুখে এক অদৃশ্য শঙ্কার ছায়া। সে শঙ্কা কেবল রাজনীতি নয়, এটি ছিল বংশের ভবিষ্যৎ সম্পর্কে এক ভয়ানক পূর্বাভাস। একদিন নীরব বিকেলে তার ধীরে ধীরে কণ্ঠে কথা উঠল। সব সুন্দরের দিন গিয়েছে, আমার চোখের সামনে বংশের ধ্বংস নেমে আসবে। তখনই শোনেন বৎসল তার জ্ঞানী মানুষের নির্দেশ। ভ্রাতৃহীন নয়, তার কাছে সে পরামর্শ আসে, বয়সপ্রাপ্ত জীবনে তুমি রাজ্যে তেল বাঁধা থেকে সরে এসেছো, নির্জনে ধ্যান যোগে বসো। যদি তুমি চোখের আড়াল থাকো, বংশের পতন নিজেই দেখতে হবে না। এই পরামর্শ শুধু বাণী নয়, এটি ছিল করুণার প্রস্তাবক, বয়সের মর্যাদা ও আত্মশান্তির পথে চলার আহ্বান। সত্যবতী ভাবল, রাজ্যের চেয়ে সোনার দুর্গ বা অসম্মান এই সবই বস্তু। বংশের ভবিষ্যৎ যদি অনিশ্চিত ও কষ্টকর হয়, তবে চোখের মলিনতা সে দেখতে চায় না। তিনি সিদ্ধান্ত নিলেন বনবাস, কিন্তু রাজ্যের দায়িত্ব, জনপ্রিয়তা ও ভীষ্মের সম্মান সব শর্ত ছাড়াই তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। ভীষ্ম, যিনি নিজের শপথে রাজ্য কার্য থেকে সরেছিলেন, তার ইচ্ছাকে সম্মান জানিয়ে বললেন, যাও, যোগে বসো, আমি তোমাকে অনুমতি দিলাম। এমন এক সম্মতি ছিল যা অতীতের অনেক কঠোরতা সরে দাঁড়ালো। প্রাসাদ উৎসব দেখতে পেল তার বিদায়ের দিন। সাধারণ জনগণ, পুরোহিতরা, রাজকীয় কর্মকর্তা সবাই স্তব্ধ। দুই আহত মনস্তত্ত্ব ধর্মবামীর মতো অম্বিকা ও অম্বালিকা তার সাথে চলে গেল। এই দুজনেরই বীরের স্ত্রী এবং পরিবারের ভবিষ্যৎ ধারায় মিশে আছে। তারা তিনজন রানী, দুই কন্যা শিষ্য একসঙ্গে হেঁটে গেলেন প্রাসাদের গেটের ভিতর। পথধারে জনসাধারণ চোখে ছিল কষ্ট আর শ্রদ্ধা। কেউ নাড়িয়ে দিলেন হাত, কেউ কুচকি কেঁদে ফেললেন, কেউ প্রার্থনা করলেন, এই রানী আমাদের পরিবারকে দেখেছেন, তার বিদায় মর্যাদার এক অধ্যায় বন্ধ করে দিচ্ছে। বনবাস অপেক্ষাকৃত সহজ নয়। প্রথম 10 কটা ভীষ্ম
দান করা ত্রাণ সামগ্রী ভিক্ষার মাধ্যমে কেটে গেল। তারপর জীবন হলো শৃঙ্খলা এবং ধ্যান। সকালে সূর্যের প্রভাতে সবাই নদীর ঘাটে ঘোরান পূর্ব দিকে মস্তক রেখেছে। দিনের বড় সময় ঘ্রাণ, সড়ক ও জপে কাটে। রাতগুলো নীরব, তার এই মঞ্চ আর প্রার্থনায় ভরা। সে রাত্রির নির্জনতা সত্যবতীর কাছে নতুন কোনো ভোরের উন্মোচন করল। তিনি প্রতিটি ভুলের, প্রতিটি সিদ্ধান্তের, প্রতিটি প্রেম ও প্রতিটি কষ্টে ফিরে তাকালেন। কিন্তু তার কোনো অনুতাপের আবেগ নেই, শুধু শান্তি। বয়সী শরীর ক্রমশ দুর্বল হলো, কিন্তু মনের আবেগ একরকমই স্থির। তিনি দেখে থাকেন রাজার পুটা রচনার কোনো একদিন ভাঙন উঠবে, কেননা দুনিয়ার ন্যায় অন্যায়, ঘৃণা ও লোভ কখনোই পুরনো ভুল মুছিয়ে দিতে পারে না। এই ভবিষ্যৎবাণী কখনো তাকে আতঙ্কিত করে না, বরং তাতে তার মন আরো দৃঢ় হয়। আমি রাজ্যের নাচে আর অংশ নেব না, আমি আত্মার শান্তি বাছাই করব। এক সন্ধ্যায় অচেনা হওয়া বয়ে এলো। তিনজন সত্যবতী, অম্বিকা ও অম্বালিকা বনলোকে বসে মন্ত্রোপাসনা করছে। তাদের চোখে আছে প্রশান্তি, বহুদিনের ফল। সত্যবতী অনুভব করলেন তিনি আর শারীরিক কষ্ট সহ্য করতে পারবেন না, তার দেহের শক্তি ফুরিয়ে আসছে। তখন তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমার জীবনটা পূর্ণ হলো। আমি কেবল চাই আমাদের বংশের জন্য যা করা প্রয়োজন তাও হয়ে গেছে। এখন আমি মুক্তির পথে যেতে চাই। তখন ঘটল কোনরূপ অভিঘাত নয়, কোনরূপ কষ্টপূর্ণ মৃত্যু নয়। তিনি ধীরভাবে আশ্রয় নিলেন ধ্যানের গম্ভীরে। মনটি শান্ত, চোখে অশ্রুমুক্ত এক হাসি। বলতে গেলে তার প্রতিটি শ্বাস যেন প্রার্থনা হয়ে উঠল। তার প্রতিটি নিঃশ্বাসে তিনি এই পৃথিবীর বন্ধনগুলো ধীরে ধীরে ছিঁড়ে গেলেন। পাখিরা চুপ, হাওয়া নীরব এবং বন ভরে উঠল এক অদৃশ্য আলো। আশেপাশে থাকা অম্বিকা, অম্বালিকা তার কপালে চুম্বন করল। শরীরে নীরবতা তাদের মনে করিয়ে দিল শাশ্বত শান্তির বার্তা। কাহিনী বলতে বললে এমন মৃত্যুর সমাধান বা মোক্ষ প্রাপ্তির মতো ছিল। পুরাণে বলে থাকেন সত্যবতী তার মৃত্যুর পর স্বর্গে প্রবেশ করেন। বাস্তবে কাহিনী ভাষা বলে তার জীবনের চক্রের শেষ কথা ছিল তার কর্তব্য পালন করা, বংশকে প্রতিষ্ঠা করা, তারপর নিজেকে ধ্যান ও ত্যাগের পথে রেখে শান্তিতে প্রস্থান করা। এই প্রস্থানই ছিল খুব ব্যক্তিগত, কোনো আকস্মিক যুদ্ধ বা হত্যা নয়, বরং অনিন্দ্য প্রকৃতির সঙ্গে মিলনের মতো এক শান্ত রূপান্তর। সত্যবতীর ব্যক্তিত্ব থেকে এক শিক্ষা পাই, ক্ষমতা ও গৌরব থাকলেও কেউ যদি নিজের অন্তরের কণ্ঠ শুনতে পারেন এবং জীবনের শেষ পর্যায়ে শান্তি বেছে নেন, সেটাই হতে পারে মোক্ষতার পরম ধাপ। তিনি বেঁচে ছিলেন, প্রেম পেয়েছিলেন, ক্ষমা করেছিলেন, ভুল হয়েছিল, দায়িত্ব গ্রহণ, এবং শেষে তিনি চেয়েছিলেন তার আত্ম অহংকারহীনভাবে মুক্তি পান। ঠিক এমন ভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, শান্ত, মুকুট এবং অলৌকিকভাবে অপরিণিত হয়ে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।